আমিনবাজার ল্যান্ডফিল সাইট যেটা, এটা একটা ভয়াবহ বোম হিসেবে আছে এখন বাংলাদেশের জন্য। এটা যে পরিমাণ থ্রেট, যে পরিমাণ মানব স্বাস্থ্যের জন্য যে পরিমাণ ঝুঁকি ক্যারি করছে, এটা বলে শেষ করা যাবে। পলিটিক্যাল উইলিংনেস যদি না থাকে, তাহলে আপনি পরিবেশ ব্যবস্থাপনা বা যে কোনো ব্যবস্থাপনার কোনো কিছু ভালোভাবে সুচারুভাবে কোনো জায়গায় আপনি করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি যথেষ্ট অ্যাক্টিভ এবং সচেতনভাবেই এই পরিবেশের যে বিষয়গুলো সেগুলো নিয়ে উনি ডিল করতে চাচ্ছেন। ইটস এ গুড সাইন ফর আস। আপনার যদি লং টার্ম পরিকল্পনা থাকে, তাহলে যে কোনো ইন্টারিম পরিকল্পনা বা শর্ট টার্ম কোনো কিছু আপনাকে সুফল দিবে। আর যদি আপনার কোনো লং টার্ম পরিকল্পনা না থাকে, না থেকেই যদি আপনি ইন্টারিম কোনো কিছু করতে চান, তাহলে এখান থেকে ভালো কোনো আউটপুট পাবেন না। কিন্তু একটা সময় আপনার গলার কাঁটা হবে। এটা সকল কিছুর ক্ষেত্রেই সত্য। তো ডাম্পিং স্টেশন বলেন, অথবা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বলেন, অথবা প্রাইমারি ডাম্পিং স্টেশন, আপনি যেটাই বলেন না কেন, আগে এই স্টেশন থেকে আমি কোথায় যাব সেই জিনিসটা নিয়ে আপনার ব্যবস্থাপনা থাকতে হবে। আপনার ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় সেইটা না থাকলে, যদি আমি আবারও বলছি, যদি আপনার লং টার্ম পরিকল্পনা থাকে যে আমি আগামী 5 বছরের মধ্যে এইরকম একটা ফ্যাসিলিটি ডেভেলপ করতে চাচ্ছি, বাট ইন্টারিম হিসাবে এই যে জিনিসগুলো আমি করছি, যেটা ভবিষ্যতে আমার ওই মাস্টার যে ট্রিটমেন্ট প্ল্যানটা থাকবে অথবা মাস্টার যে টেকনোলজিটা থাকবে, ওটা এই স্থাপনাটাই পরবর্তীতে তার জন্য একটা ফিডিং স্টেশন হিসাবে অথবা একটা একটা পাথওয়ে হিসাবে কাজ করবে। তাহলে কেবল এইগুলা কাজে দেবে, আদারওয়াইজ এগুলা দিয়ে খুব একটা বেশি সুফল আশা করা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে আসব, তার আগে আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। স্যার, আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। প্রথমেই যেটি বলতে চাই এটি হচ্ছে, আপনি তো পরিবেশ বিজ্ঞান নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, বিশেষ করে মাতুয়াইল ও আমিনবাজার ল্যান্ডফিলের মিথেন নিঃসরণ নিয়ে আপনার একটি গুরুত্বপূর্ণ গবেষণা কিন্তু সম্প্রতি আমরা দেখেছি এবং এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি, পরিবেশগত নিরাপত্তা নিয়ে নতুন বেশ কিছু কাজ আপনার রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কি পরিচ্ছন্নতার বিষয়, শুধু পরিচ্ছন্নতার বিষয় তো নিশ্চয়ই নয়, এটি সরাসরি জনস্বাস্থ্য, পরিবেশ, মাটি, পানি, বায়ু, জলবায়ু, নগর পরিকল্পনার সাথেও সম্পর্কিত। কাজেই সাভারের মতো দ্রুত নগরায়ন হওয়া, ঘনবসতিপূর্ণ এবং পৌরসভা, ইউনিয়ন, শিল্পাঞ্চল মিলিয়ে গড়ে ওঠা একটি অঞ্চলের জন্য কি ধরনের বর্জ্য ব্যবস্থাপনার ডিজাইন বা মডেল ডেভেলপ করা উচিত? এবং সাভারের বাস্তবতায় এটি কি শুধুই একটি কেন্দ্রীয় ডাম্পিং স্টেশন নির্ভর হবে, নাকি ওয়ার্ড ভিত্তিক সংগ্রহ, ট্রান্সফার স্টেশন, বর্জ্য পৃথকীকরণ, রিসাইক্লিং, কম্পোস্টিং এবং নিরাপদ ল্যান্ডফিল সব মিলিয়ে একটি সমন্বিত ডিজাইন দরকার? ধন্যবাদ নোমান মাহমুদকে আমাকে এই হ্যালো সাভারের যে আয়োজন, সেই আয়োজনটায় যুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সৌভাগ্যবান যে সাভারের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের সাথে আছেন, কারণ উনি এইটার দায়িত্বপ্রাপ্ত বর্তমানে, এবং ওনার দায়িত্বের মধ্যেই আছে এই কর্মপরিধিটা। এবং সাথে আছেন বরুণ ভৌমিক নয়ন দাদা, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং ওনার সাভারের মানুষ, সাভারের প্রতি তার যে আবেগ, তার যে অনুভূতি, সেইটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি ক্যাটেগরিক্যালি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, খুব অল্প সময়ের মধ্যেই করব। আমি ধন্যবাদ জানাই প্রথমে জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে তার চমৎকার উদ্যোগের জন্য। উনি সাভার পৌরসভায় পরিচ্ছন্নতার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, এবং আমার যতটুকু মনে পড়ে, যখন বলিয়ারপুরের ওই পাশটায় ময়লা ফেলা শুরু হলো, তখন আমি ঢাকায় যেতে যেতে ভিডিও করেছিলাম। সেই দিনে আমি পরিবেশ অধিদপ্তরে যাচ্ছিলাম। পরিবেশ অধিদপ্তরের যেই আমি প্রথমেই বলেছিলাম এই বিষয়টা, যে দয়া করে অত্যন্ত দ্রুততার সাথে এটাকে প্রায়োরিটি দিয়ে এই ময়লাগুলোকে রাস্তার পাশ থেকে সরানোর ব্যবস্থা করেন। কারণ এটা আমাদের মান সম্মান, আমাদের দেশের মান সম্মানের সাথে জড়িত। আমাদের দেশের, এই সাইফুল ভাই বললেন যে বিদেশি অতিথিরা এখানে আসে, আমাদের গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, জাতীয় স্থাপনা এখানে আছে, সাভার স্মৃতিসৌধ, সেখানে তাদের আসতে হয় রাষ্ট্রীয়। তো আসার সময় ঢাকা থেকে বের হয়ে যদি এরকম একটা বিষয় চোখে পড়ে, এটা নিশ্চয় মনের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি করবে, যেটা একটা বাংলাদেশের প্রতিচ্ছবি হয়তো তাদের মনের মধ্যে গেঁথে যাবে, খারাপ একটা জায়গা। তো সেই আসপেক্ট থেকে আমি সম্প্রতি
এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। হ্যাঁ, এখানে যে প্রবলেমগুলোর বিষয়ে বলা হলো, এর কোনোটার থেকে কোনোটা কম না। সবগুলাই একটা আরেকটার সাথে জড়িত। আচ্ছা, আমরা যদি নাগরিক সচেতনতার কথা বলি, আমি সবসময়ই বলি যে নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কাজের, সব ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিক সচেতনতা না থাকলে আপনি একটা সুন্দর অবকাঠামো নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি ৫ বছর ধরে একটা কোটি কোটি টাকা খরচ করে বানালেন, সেটা ১০ দিনের মধ্যে দেখবেন এটার ব্যবহার উপযোগী নাই। ঠিক একইভাবে আমার যদি কোনো সিস্টেম না থাকে, এই যে বর্জ্য ব্যবস্থাপনা যে বিষয়টা আমরা বলি, আসলে ব্যবস্থাপনা কি শুধু সংগ্রহ করা? ব্যবস্থাপনা কি শুধু ফেলে দেওয়া, মানে দৃষ্টির অগোচরে নিয়ে যে ফেলে দেওয়া? তা তো না। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টা অনেকগুলো ধাপের সমন্বয়ে একটা চমৎকার উদ্যোগ, যে উদ্যোগ বা যে প্রসেস, যে সিস্টেম, যে টেকনোলজি আমাদেরকে স্বাস্থ্যকরভাবে এই বর্জ্যটাকে, ওই যে আইদার আমরা এটাকে পুনর্ব্যবহার করব অথবা অন্য কোনো পারপাসে ব্যবহার করব, এবং বাকি উচ্ছিষ্ট যদি কোনো কিছু থেকে থাকে যেটা আমরা কোনোভাবেই প্রসেসিং করতে পারছি না, সেইটার জন্য হয়তো ছোট আকারে বা ছোট পরিসরে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল থাকতে পারে। কিন্তু বর্জ্য একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় ফেলে দেওয়া, ডাম্প করা, এটা কখনোই ব্যবস্থাপনা হতে পারে না। এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। বাট আমরা কি করব? এখন আমি ফান্ডামেন্টাল বিষয় নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যেটা খুবই ইন্টারেস্টিং মনে হবে। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কোনো কোনো ক্ষেত্রে একটু দ্বিমত করতে পারেন। সেটা হলো, আমি বর্জ্যকে বর্জ্য বলতে চাই না। বর্জ্য হলো রিসোর্স। বর্জ্য হলো রিসোর্স। আপনি বলেন একটা বর্জ্যের নাম বলেন যেটার কোনো ব্যবহার নাই, অথবা যেটা প্রসেস করে আমি নতুন কোনো রিসোর্সে কনভার্ট করতে পারবো না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, বিশেষ করে এই যে আমাদের নগর অঞ্চলের যে বর্জ্যগুলা, সেই বর্জ্যগুলোর একটা বড় সমস্যা হলো আমরা সকল ধরনের বর্জ্যকে একসাথে মিশিয়ে ফেলি। যখনই আমরা সকল বর্জ্যকে একসাথে মিশিয়ে ফেলবো, তখন এই বর্জ্যকে আলাদা করে, আবার ওই যে ইউনো মহোদয় বললেন যে আমি সেগ্রিগেশনের ব্যবস্থা করছি, এই যে সেকেন্ডারি সেগ্রিগেশন, এটা যে কি পরিমাণ টাফ একটা জিনিস। যারা এই কাজের সাথে ইনভলভ থাকে, আমি ছোট্ট স্ট্যাটিস্টিক্স দেই, যারা বর্জ্য ব্যবস্থাপনার সাথে সারা পৃথিবীব্যাপী জড়িত, তাদের গড় আয়ু আমাদের ন্যাশনাল গড় আয়ুর থেকে কম। তার মানে বুঝে দেখেন, ওই কাজটা, এই ভয়ঙ্কর কাজটা যারা করে, তারা কতটুকু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে করে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা সমন্বিত সিস্টেম দরকার, একটা সমন্বিত প্রসেস দরকার, যেই প্রসেসটা এই বর্জ্যটাকে যতটুকু সম্ভব সম্পদে রূপান্তরিত করবে, এবং যতটুকু পারা যাবে না সেইটুকুর জন্য হয়তো আমরা এটা ডেস্ট্রয়ের ব্যবস্থা করব, অথবা যদি সেই ডেস্ট্রয়ের ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে আমরা স্যানিটারি ল্যান্ডফিলিং করব। তাহলে কি করতে পারি, আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি? যেহেতু ইউনো মহোদয় এখানে আছেন, আমি ছোট্ট ছোট্ট কিছু আইডিয়া বলি। আমি ওনার সাথে কমপ্লিটলি একমত যে ওনারা সরকারিভাবে যে উদ্যোগগুলো নিচ্ছেন, এর বাহিরেও কিছু অসাধু কালেক্টর আছে, যে কালেক্টররা বিভিন্নভাবে এক এক বাড়ি থেকে এক এক রকমের, এক প্রকার চাঁদাবাজি বলবো, এই ময়লার জন্য টাকা উঠায় নিয়ে এই ময়লাটা তারা যথাস্থানে না ফেলে ওই রাতের অন্ধকারে ঠিক ওই ঢাকা আরিচা মহাসড়কের কোনো একটা জায়গায় তারা দ্রুত ডাম্প করে চলে যাচ্ছে। তো আমার যেটা ইউনো মহোদয়ের কাছে, আমার সাভারের জন্য, স্পেশালি সাভারের জন্য আমার যে রিকোয়েস্ট, আমি জানি উনি চমৎকার উদ্যোগ নিচ্ছেন, সেই আশা থেকেই আমি তার কাছে বলছি যে আপনি আমাদের এই সাভার পৌরসভার জন্য আপনি একটা ডেটাবেস তৈরি করেন। আই হোপ আপনি অলরেডি, আপনার কাছে এরকম ইনফরমেশন আছে, সেগুলোকে ফর্মালি করেন যে আমার এখানে কারা বর্জ্য কালেক্টর, কারা কোন কাজের সাথে দায়িত্ব, আমার কতটুকু রিসোর্স আছে, এইগুলো সবগুলো নিয়ে আপনার যদি একটা ডেটাবেস থাকে, সেই ডেটাবেসটা আপনি হয়তো ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবেন, আপনি হয়তো প্রমোশন পেয়ে চলে যাবেন, সাভার সারা জীবন আপনাকে মনে রাখবে যে এই ভদ্রলোক এই সময়ের মধ্যে আমাদেরকে এই জিনিসটা করে দিয়ে গিয়েছিল। আমার যদি ডেটাবেস থাকে যে আমার এখানে 100 জন বর্জ্য কালেক্টর আছে, এই 100 জন বর্জ্য কালেক্টরকে দরকার হলে আপনি একটা সমবায়ের মধ্যে নিয়ে চলে আসেন, একটা নেটওয়ার্কিং করে দেন, এবং তাদেরকে, যেহেতু এখনো আমাদের লং টার্ম সিস্টেম ডেভেলপ হতে যে হতে হতে সময় লাগবে, পরের ফেজে সাভার আসবে, দ্যাট উড ভেরি নাইস যদি আমরা এটা সাভারে পেয়ে যাই। এই এই যে ইন্টারিম যে সময়টা, এই সময়টার মধ্যে যদি আমরা এইরকম একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি যে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে একজন বা দুইজন থাকবে যিনি আপনার সাথে বা আপনার দফতরের সাথে রেগুলার এটা মনিটরিং এ যাবে, তাহলে যেটা হবে, আমার এই কাঠামোটা একটা
সেমি ফর্মালাইজেশনের মধ্যে চলে আসবে, যে আমার বর্জ্যটা আসলে কালেক্ট হচ্ছে, অ্যাটলিস্ট আমি বলতে পারবো অ্যাটলিস্ট কোথাও পড়ে নাই, ওখান থেকে কালেকশন হয়ে আপনি যেভাবে বলেন যে ডেজিগনেটেড জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আপাতত একটা অস্থায়ী সমাধান হিসেবে এটা ফেললো। তবে সাথে সাথে আমি একটা ইউনো মহোদয়কে আরেকটা রিকোয়েস্ট করবো, ছোট্ট একটা পাইলটিং করা যায় কি না। যে আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ জায়গাতে, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে, ইভেন বনানী গুলশানেও চেষ্টা করা হয়েছে হাউস হোল্ডেই ওয়েস্টটাকে সেপারেট করা, কিন্তু সেখানেও সামহাও সফল হয়নি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা 2011 সালে চেষ্টা করেছিলাম, সেখান থেকে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্টও করেছিলাম, যেখানে আমরা 43টা বাড়িতে আমরা এই কিচেন ওয়েস্ট থেকে যে বায়োগ্যাস তৈরি হয় সেই বায়োগ্যাসটা আমরা সরবরাহ করতাম। সেই প্রজেক্টটাও এখন এই বিভিন্ন বাস্তবতায়, বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ে কে এটার দায়িত্ব নেবে, এখান থেকে কোটি কোটি টাকা আয় হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্লাস যারা চালায় তাদের মধ্যে একটা এর মধ্য থেকে সেই প্রজেক্টটাও কিন্তু এখন ফেইল করেছে, বন্ধ হয়ে আছে। তো আমরা এরকম ছোট্ট কিছু একেবারে আপনার মানে ভালো কোনো জায়গা দেখে একটা পাইলটিং করা যায় কিনা, যে আমরা এটা আরেকবার সাভারের বাস্তবতা থেকে আমরা একটা মডেল করি, যে না আমরা অ্যাটলিস্ট এই 400 টন ওয়েস্টের মধ্যে আমি বিলিভ করি এখানে 70-75% অর্গানিক ওয়েস্ট আছে, বা তারও বেশি হবে। এই অর্গানিক ওয়েস্টগুলা নিয়ে আমরা যদি একটা কম্পোস্টিং প্ল্যান্টও করতে পারি, বায়োগ্যাস আমরা নাই করলাম, আমরা যদি একটা কম্পোস্টিং প্ল্যান্ট করতে পারি, সেই কম্পোস্ট কিন্তু নেওয়ার জন্য অনেক স্টেক হোল্ডার আছে এখন মার্কেটে, বিক্রি করা যাবে সেরকম। অ্যাটলিস্ট একটা কম্পোস্টিং আপনার যেখানে ডাম্প সাইট আছে ওইখানেরই একটা ছোট জায়গায় আমরা এটা করলাম, কিন্তু এটাকে সেগ্রিগেট করে করতে হবে। সো এরকম কোনো পাইলট প্রজেক্ট ছোট আকারে করা যায় কিনা, যদি কোনো টেকনিক্যাল সহযোগিতা বা কিছু লাগে আপনি নিঃসন্দেহে আমাকে যখন ডাকবেন তখনই পাবেন। আমার মানে এই সাভারে আছি, এই সাভারের প্রতি দায়বদ্ধতা থেকে, যেহেতু মাস্টার মানুষ, সেই দায়বদ্ধতা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা আপনাকে আমি করব যদি এই ধরনের কিছু উদ্যোগ আপনি নিতে চান। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দাদা অবতারণা করেছিলেন শুরুতেই, সেটা হলো মেডিকেল ওয়েস্ট। মেডিকেল ওয়েস্টটাও আমাদেরকে চিন্তা করতে হবে। মেডিকেল ওয়েস্টের ব্যবস্থাপনা আমাদের অত্যন্ত দুর্বল। আমরা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এখানে এসে মেডিকেল ওয়েস্ট নিয়ে যায়, কিন্তু আমি জানি না সাভারের কতগুলা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যারা আছে তাদের সকলেরই কি প্রিজমের সাথে চুক্তি আছে কিনা, এবং সকলের বর্জ্যকে নিয়ে যেতে পারে কিনা। ইউনো মহোদয় যদি এই জিনিসটা একটু লুক ওভার করতেন, যে আসলে ধরেন এখানে 100টা ফ্যাসিলিটিস আছে, এই 100টা ফ্যাসিলিটিসের কি সবাই প্রিজমের সাথে যুক্ত কিনা, তাহলে আপনি সহজে বুঝে ফেলতে পারবেন যে যারা যুক্ত তারা তো হয়তো দিয়ে দিচ্ছে তাদের অ্যাটলিস্ট যেটা আপনার শার্প এবং যেটা ইনফেকশাস ওয়েস্ট যেটা, সেটা হয়তো চলে যাচ্ছে, তাহলে বাকিদের অবস্থা কি, এই একটা বিষয় আপনি হয়তো এই করে ফেলতে পারবেন। তো আমার এই স্টেজে আমি কথা বললে অনেক কিছু বলা যাবে। আমার যেটা এখানে আমি সাম আপ করতে চাই সেটা হলো, সাভার আমি ধরে নিচ্ছি এখন একটা ইন্টারিম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা সাভারের জন্য একটা ডেডিকেটেড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো। সেই সময় পর্যন্ত সাভারকে ভালো থাকতে গেলে সবার কাজ করতে হবে। এখানে ইউনো মহোদয় একা কাজ করলে হবে না, সরকার একা কাজ করলে হবে না, জনপ্রতিনিধি যারা আছেন তারা প্লাস নাগরিকদের দায় দায়িত্ব অত্যন্ত বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের নাগরিকরা ওই লেভেলের দায়িত্বশীল না, যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সো এই জায়গায় কিছু মিসম্যাচ থাকবে, বাট আমরা সবাই মিলে সাভারটাকে যদি সুন্দর দেখতে চাই তাহলে আমাদের সবার এগিয়ে আসতে হবে। কারো ঘাড়ে কোনো কিছু দিয়ে এটা ভালো থাকার কোনো উপায় অন্তত পরিবেশগতভাবে নাই বলে আমি যতটুকু বুঝি আর কি, পরিবেশ বিজ্ঞানের ছাত্র হিসেবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি পরে আবার হয়তো আসবো। আমি আপনার কাছে আবারও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি তো খুবই সম্প্রতি মাতওয়াইল এবং আমিনবাজার ল্যান্ডফিলের মিথেন এমিশন নিয়ে কাজ করেছেন, এবং এটি যেহেতু এর মধ্যে একটি আমিনবাজার ল্যান্ডফিল, সেটি আমাদের সাভারের মধ্যে, অর্থাৎ আমাদের উপজেলার মধ্যেই সেটির অবস্থান। তো এই দুটি জায়গায় এইটি কাজ করতে গিয়ে আপনি বর্জ্য ব্যবস্থাপনার কোন বড় ঝুঁকিগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন, আসলে চ্যালেঞ্জগুলো বা সবচেয়ে বেশি ঝুঁকিগুলো কি পেয়েছেন আপনি আমাদের সাভারের প্রেক্ষাপটে, এবং সেই অভিজ্ঞতার সাথে বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার কোনো বাস্তব মিল আপনি দেখেন কিনা? ধন্যবাদ নোমান। আসলে ব্যবস্থাপনা এটা পুরোপুরি ব্যবস্থাপনা না আসলে। হ্যাঁ, আমি আবারও এটা রিপিট করছি, এটা আমরা ব্যবস্থাপনার একটা অংশ নিয়ে কাজ করছি, আমরা ব্যবস্থাপনা করার চেষ্টা করছি, বাট এই কাজগুলো করতে যে
যেই জিনিসটা আমার কাছে সব সময়ই খুবই কষ্টদায়ক মনে হয় এবং খুবই হিউমিলিয়েটিং মনে হয়, সেটা হলো ধরেন আমি একটা ভালো কিছু করছি। হ্যাঁ, আমি একটা ভালো কিছু করছি, আমার বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল যেই সফিস্টিকেশন আছে, টেকনিক্যাল সফিস্টিকেশনের অংশটুকু বাদ দিলে বাকি তথ্য জানার এবং তথ্য নেওয়ার অধিকার কিন্তু সবার আছে। সেই জায়গাটায় কিন্তু আমার ওপেননেস থাকতে হবে। এখন ইউনো মহোদয় একটা সিস্টেম ডেভেলপ করলেন, আমি যদি সেই সিস্টেমে যে কোনো ডেটা না নিতে পারি আমার রিসার্চের কাজে অথবা কোনো ভালো কিছু পরামর্শের কাজে, এটা কিন্তু খুব দুঃখজনক। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমিনবাজার ল্যান্ডফিল সাইট যেটা, এটা একটা ভয়াবহ বোম হিসেবে আছে এখন বাংলাদেশের জন্য। হ্যাঁ, এইটা যে পরিমাণ থ্রেট, যে পরিমাণ মানব স্বাস্থ্যের জন্য যে পরিমাণ ঝুঁকি ক্যারি করছে, এটা বলে শেষ করা যাবে না। এটা দ্রুত গভর্নমেন্টের প্রায়োরিটি বেসিসে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসেবে এটাকে ইমপ্লিমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে গেছে, যে এটাকে একটা ট্রিটমেন্টের আওতায় নিয়ে এসে এর ভলিউম রিডাকশন করা। বর্জ্য ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ কিন্তু ভলিউম রিডাকশন করা, যে আমি পরিমাণটাকে কত দ্রুত কমায় ফেলতে পারবো অথবা এটাকে ট্রান্সফর্ম করে অন্য কোনো রিসোর্সে কনভার্ট করতে পারবো। তো সেই আলোকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চ্যালেঞ্জ যেটা বলছিলাম, যে আমার যদি এটা এইরকম থাকে, আমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা অ্যাটলিস্ট গবেষণার কাজে অথবা যারা এটার উন্নয়ন করতে চায় তাদের জন্য এইটাতে তথ্য সংগ্রহ প্লাস এইটা নিয়ে কাজ করার যে বিষয়গুলো সেইগুলা একটু সহজীকরণ করা অত্যন্ত দরকার। আরেকটা হলো অর্থাৎ সব থেকে বড় ট্রান্সপারেন্সির যে চ্যালেঞ্জ, বিষয়টি। হ্যাঁ, আর সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ইউনো মহোদয় বলেছেন, সেটা হলো ইললিগাল কালেক্টর, যাদেরকে আপনি ট্রেস করতে পারবেন না, যাদেরকে, আর আরেকটা জিনিস নোমান বলে রাখি এখানে, পলিটিক্যাল উইলিংনেস যদি না থাকে তাহলে আপনি পরিবেশ ব্যবস্থাপনা বা যে কোনো ব্যবস্থাপনার কোনো কিছু ভালোভাবে সুচারুভাবে কোনো জায়গায় আপনি করতে পারবেন না। এখানে কোনো, আমি জানি না, কোনো পলিটিক্যাল লিডার থাকলে অথবা সাভারের যদি কোনো দায়িত্ব, লোকাল গভর্নমেন্টের দায়িত্ব পালন কোনো জনপ্রতিনিধি থাকলে বিষয়টা আরো ভালো হতো। যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, সাভার উপজেলা নির্বাহী অফিসার তিনিও তেমন কিছু করতে পারবেন না। পলিটিক্যাল উইলিংনেস থাকতে হবে এবং এই উইলিংনেসকে বাস্তবায়ন করার জন্য আমরা ইদানিং দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি যথেষ্ট অ্যাক্টিভ এবং সচেতনভাবেই এই পরিবেশের যে বিষয়গুলো সেগুলো নিয়ে উনি ডিল করতে চাচ্ছেন। ইটস এ গুড সাইন ফর আস। হ্যাঁ, যদি আমরা সাভারকে ভালো দেখতে চাই তাহলে আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছেন এবং পলিটিক্যাল লিডার্স যারা আছেন তাদেরকে এই কাজে অ্যাক্টিভ ভাবে সম্পৃক্ত হতে হবে। ইউনো মহোদয়ের মতো প্রশাসনিক লোকজন যারা আছে তাদেরকে ফুললি সাপোর্ট করার জন্য, তাহলেই কেবল হবে। এইটা একটা বড় চ্যালেঞ্জ, এটা একটা ব্যবস্থাপনাগত ভাবে এটাকে বর্জ্য ব্যবস্থাপনাকে মেইন স্ট্রিমিং করার জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জেস টু ডিল উইথ। অসংখ্য ধন্যবাদ। আপনি চরম গুরুত্বপূর্ণ বেশ কিছু কয়েকটি বিষয় আপনি নিয়ে এসেছেন। আমি এই পর্যায়ে আরেকবার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার আপনার কাছে আসতে চাই, তবে তার আগে আরেকটি প্রশ্ন আমি স্যার আপনার কাছে করতে চাই, ছোট্ট করে যদি আপনি আমাকে একটু বলতেন। বর্তমানে যে প্রতিটি এলাকায় ডাম্পিং স্টেশন বা বর্জ্য ব্যবস্থাপনার নির্ধারিত অবকাঠামো গড়ে তোলার যে পরিকল্পনাটি করা হচ্ছে, সেটি আপনার দৃষ্টিতে কতটা ভায়াবল এবং কার্যকর, এবং শুধু ডাম্পিং স্টেশনে কি সমস্যার সমাধান হবে, নাকি এটির আমাদের আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে কিনা, বা সেখানে কোনো ঘাটতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যেহেতু আপনি পলিসি লেভেলের বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন, বিষয়গুলোতে লক্ষ্য রাখেন, পরিস্থিতিটা একটু যদি ব্যাখ্যা করতেন খুব ছোট করে। আমি খুব ছোট আকারে বলি, আপনার যদি লং টার্ম পরিকল্পনা থাকে তাহলে যে কোনো ইন্টারিম পরিকল্পনা বা শর্ট টার্ম কোনো কিছু আপনাকে সুফল দিবে। আর যদি আপনার কোনো লং টার্ম পরিকল্পনা না থাকে, না থেকেই যদি আপনি ইন্টারিম কোনো কিছু করতে চান তাহলে এখান থেকে ভালো কোনো আউটপুট পাবেন না। এটা একটা সময় আপনার গলার কাঁটা হবে। এটা সকল কিছুর ক্ষেত্রেই সত্য। সো ডাম্পিং স্টেশন বলেন অথবা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বলেন অথবা প্রাইমারি ডাম্পিং স্টেশন, আপনি যেটাই বলেন না কেন, আগে এই স্টেশন থেকে আমি কোথায় যাব সেই জিনিসটা নিয়ে আপনার ব্যবস্থাপনা থাকতে হবে। আপনার ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় সেইটা না থাকলে, যদি, হ্যাঁ আমি আবারও বলছি, যদি আপনার লং টার্ম পরিকল্পনা থাকে যে আমি আগামী 5 বছরের মধ্যে এইরকম একটা ফ্যাসিলিটি ডেভেলপ করতে চাচ্ছি
বাট ইন্টারিম হিসাবে এই যে জিনিসগুলো আমি করছি, যেটা ভবিষ্যতে আমার ওই মাস্টার যে ট্রিটমেন্ট প্ল্যানটা থাকবে অথবা মাস্টার যে টেকনোলজিটা থাকবে ওটা এই স্থাপনাটাই পরবর্তীতে তার জন্য একটা ফিডিং স্টেশন হিসাবে অথবা একটা একটা পাথওয়ে হিসাবে কাজ করবে। তাহলে কেবল এইগুলা কাজে দেবে, আদারওয়াইজ এইগুলা দিয়ে খুব একটা বেশি সুফল আশা করা যায় না। হ্যাঁ, খুব খুব টাফ এই সুফল আশা করা। আরেকটা হলো টেকনোলজি সিলেকশন। টেকনোলজি সিলেকশন খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, যে আমি কোন টেকনোলজি নিয়ে আসবো। বাংলাদেশের আমিনবাজারে যে টেকনোলজিটা আসছে সেই টেকনোলজি কি লেটেস্ট টেকনোলজি, এটা কি আমাদের দেশের জন্য ফিজিবল কিনা, এই জিনিসগুলো কিন্তু খুব খুব ডিটেইল স্টাডি করা দরকার। আমি জানি না এই ধরনের স্টাডি আসলে কতটুকু ইনডেপথ করা হয়েছে এই প্রকল্পের ক্ষেত্রে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমি যতটুকু জানি এখানে যে আগের যে চুক্তিটাই পরে হচ্ছে কিনা নাকি নতুন কোনো কোম্পানি এসছে কিনা, আমি যতটুকু জানি আগে যে কোম্পানিটা ছিল একটা চাইনিজ কোম্পানি ছিল। তাদের ডেইলি ওয়েস্ট প্রসেসিং এর জন্য মিনিমাম 3000 টন ওয়েস্ট তাদের রিকোয়ারমেন্ট ছিল। আমি জানি না এই অনুমহোদয় যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে কারেকশন করবেন। যদি ওই সেম প্রজেক্টটা এখানে আসে, আমরা কি আসলে 3000 টন ওয়েস্ট তাদেরকে ডেইলি দিতে পারবো? যদি একটা সময় না দিতে পারি তাহলে কিন্তু এই প্রজেক্টটাও একটা ডাম্পিং স্টেশন হবে, প্রজেক্ট ইটসেলফ একটা ডাম্পিং স্টেশন হবে। এবং এই প্রজেক্টের ভালো খারাপ দিকগুলোও একটু সুচারুভাবে দেখা দরকার। সেটা হয়তো অলরেডি দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো করছেন। বাট আমি আবারও বলি, আমার মূল পরামর্শের জায়গাটা হলো আপনার সামনে যদি লং টার্ম কোনো পরিকল্পনা থাকে, কোনো অবজেক্টিভস থাকে, ভিশন থাকে, তাহলে মাঝখানের যে আপনি যে স্ট্রাকচারগুলোর কথা বললেন সেগুলো আমাদেরকে ডেফিনেটলি কোনো না কোনোভাবে অস্থায়ীভাবে সুফল দিবে। বাট আগে আমার ওইটা দরকার। আগে দরকার আমি 5 বছর পরে সাভারকে কোথায় দেখতে চাই, আমি 5 বছর পরে সাভারের বর্জ্য ব্যবস্থাপনাটাকে কোথায় দেখতে চাই, এটা আগে আমার দরকার। আমি চাই এটা 50 বছর পরে হোক, যে আমি 2070-75 সালে সাভারের চেহারা কেমন দেখতে চাই, সেরকম একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে একটা সমন্বিত উদ্যোগ সাভারের জন্য দরকার। সাভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সাভারের এয়ারশেডকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। অলরেডি উই আর ইন থ্রেট। সো আমাদের একটা সমন্বিত প্রেশার দরকার আমাদের গভর্নমেন্টের কাছে, যে প্রেশার হয়তো সাভারের যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো নিয়ে কাজ করার কথা সেই কাজগুলো করা, যেমন খালগুলো অবমুক্ত করা, আমাদের যে ওয়াটার ওয়েজ যেগুলো আছে সেগুলোকে রিলিজ করে দেওয়া। আদারওয়াইজ আপনি বর্জ্য ব্যবস্থাপনাও ঠিক মতো করতে পারবেন না, এটা সম্ভব না। সাভারের যে জায়গা, সরকারি যে জায়গাগুলো দখল আছে সেইগুলোকে মুক্ত করা, এবং সাভারের ওয়েস্ট কোথায় যাবে সেইটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে স্টাডি করে একটা ডিসিশন নেওয়া, যে না সাভারের লং টার্ম যে বর্জ্য ব্যবস্থাপনা হবে তার মাস্টার যে প্ল্যানটা সেই প্ল্যানটা এই জায়গাটাই হবে। সেটা এখনকার সাভার চিন্তা করে লাভ নাই, আমার চিন্তা করতে হবে সাভারের যে গ্রোথ রেট, এই গ্রোথ রেট অনুযায়ী আগামী 15 বা 20 বছর পরে সাভার কোথায় যাবে, সাভারের ইনফ্রাস্ট্রাকচার, সাভারের ইন্ডাস্ট্রি, সাভারের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে সবগুলোকে সমন্বয় করে। আমি এখানেই থামছি নোমান, আশা করছি জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও